ঈদ মুবারক। ঈদের খুশির এই সময়ে বিশেষ করে কোরবানির আয়োজনে ব্যস্ত সময় পার করছি আমরা সবাই। সেই সাথে দিন শেষে সবারই ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নজর থাকে বিভিন্ন বিনোদন মাধ্যমে। ঈদ এখন আনন্দে আমরাও হাজির হয়েছি দর্শকদের বিনোদন জগতের খোঁজ খবর আর তারকা আড্ডার দিনটিকে রাঙিয়ে তুলতে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ এখন আনন্দে। সাথে আছি আমি ইসরাত মুক্তি। আনন্দ ভাগ করে নিতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সোহেল রানা। আমরা আজ গল্প করব তার সঙ্গে। স্বাগত ঈদ এখন আনন্দে এবং ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন এবং যারা অনুষ্ঠান করছেন এবং যারা পিছনে টেকনিশিয়ানস, টু অল অ্যান্ড এভরিবডি, ঈদ মোবারক। আড্ডাটা শুরু করতে চাই, আপনাকে যদি আমি পরিচয় করাতে যাই। প্রথমেই আপনার অভিনয়, আপনি একজন সফল নায়ক, জনপ্রিয় নায়ক, এই পরিচয়টাই আসলে দিতে হয়। কিন্তু এটি ছাড়াও কিন্তু আপনার আরও 3টি পরিচয় রয়েছে। আপনি একজন সফল প্রযোজক, পরিচালক এবং একই সঙ্গে ব্যবসায়ীও। তো একটু জানতে চাই যে অভিনয়ের মতো এত কঠিন একটা কাজের পাশাপাশি বাকি কাজগুলোকে আসলে আপনি কিভাবে সামলেছেন এতটা দীর্ঘ সময়? আমার পরিচয়টা কিন্তু ছবির জগৎ থেকে না, আমার পরিচয়টা তার আগের থেকে। কাজে আমার পরিচয়টা শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা হিসেবে, এবং মুক্তিযোদ্ধা থাকার জন্যে আমি 1966 থেকে 1973 পর্যন্ত ইকবাল হলেই ছিলাম প্রেজেন্ট। এবং তখনই যারা ছিলেন তারাই পরবর্তী পর্যায়ে বাংলাদেশের বড় বড় মিনিস্টার বা প্রেসিডেন্ট বা এসব অনেক কিছু হয়েছেন। সো পরের যেটা পরিচয় সেটা কিন্তু পরের পরিচয়। এটা যে আমি প্রযোজক হয়েছি প্রথমে, মুক্তিযুদ্ধের পরে যখন আমি ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট হলাম স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরে, ওই সময় আমি তৈরি করলাম স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি ওরা 11 জন। এবং তারপরে সেকেন্ড পিকচার ওয়েল মাসুদ রানা, এবং সেখানে আমি আমার নিজের নামটাকে পরিবর্তন করে প্রযোজক পরিচালক হিসেবে রাখলাম আমি আমার নিজেকে মাসুদ পারভেজ, আর নায়ক হিসেবে চলে আসলো মাসুদ রানা। এই গল্পটা অবশ্য অনেকেই জানে। স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জন আপনি প্রযোজনা করেছেন। সেই সময় আসলে এটা একটা সাহসের একটা বিষয়, সেই সময় ছবি প্রযোজনায় আসা। সেই সময় কি মনে করে আসলেন? যদিও আমরা জেনেছি যে যুদ্ধের সে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই সিনেমার গল্পটা আপনি ফুটিয়ে তুলেছিলেন, এসেছিলেন। তো এটা একটু জানতে চাই যে সেই সময় আসলে দুঃসাহসটা কিভাবে হলো? এটাকে দুঃসাহসও বলবো না আমি, বরঞ্চ সৎসাহস বলা যেতে পারে। এই জন্যে যে আমরা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ইকবাল হলে প্রত্যেক দিনই আমরা নিজেরা গল্প করতাম সবাই, যে কে কীভাবে যুদ্ধ করেছে, কার কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে, এমনি ধরনের আমরা ছোট ছোট গল্প করতাম। হঠাৎ করে তখন আমার মনে হলো যে আচ্ছা, এই গল্পগুলোকে যদি একসাথে করে আমরা একটা ছবি তৈরি করতে পারি। তো সেই হিসেবে আমার তখন পরিচয় ছিল চাষী নজরুল ইসলামের সাথে, চলচ্চিত্র জগতের। ওকে আমি বললাম যে আমি তো এরকম একটা চিন্তা ভাবনা করছি, এরকম একটা ছবি করা যায় কি? তো বললো যে, ও আমাকে বেশ বললো যে হ্যাঁ, ফিল্ম করা যাবে না কেন। তখন একজন লেখক ছিলেন মাসুম ইয়াহুদি, আসলে ওর নাম হচ্ছে আল মাসুদ। ওর কাছে গিয়ে বললাম যখন, তখন বললো যে আপনার এগুলোকে নিয়ে ছোট ছোট দিয়ে একটা মালা গাঁথা যায়, কিন্তু ছবির গল্পটা হবে না। তাই আমি বললাম যে হ্যাঁ, একটা গোলাপের সাথে আর একটা গোলাপ, আর একটা গোলাপের সাথে আর একটা গোলাপ মিক্স করে দিলে একটা গোলাপ ফুলের মালা হবে। কিন্তু একটা গোলাপের সাথে আমি একটা রজনীগন্ধা দিলাম, একটা রজনীগন্ধার সাথে একটা বকুল ফুল দিলাম, তো মালা কি হবে না? তো বললো যে হ্যাঁ, মালা হবে। আমি বললাম যে আপনি ওইটাই লেখেন, আমার সবগুলো গল্পগুলো একসাথে থাকলেই চলে। এবং তা এইভাবেই আমার ছবি জগতে চলে আসে আর কি। সেই সময় থেকে আপনি একদম স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের সাথে আপনার সম্পৃক্ততা, প্রযোজনা দিয়ে শুরু, তারপরে অভিনয়, এখনও দেখছেন বাংলাদেশের চলচ্চিত্র জগৎ চলছে কিভাবে। তো তখনকার সাথে এখনকার আপনি কতটুকু মিল অমিল খুঁজে পাচ্ছেন, বা আপনার আসলে মতামতের জায়গাটা কি রকম? তখনকার সাথে এখনকার তুলনা করলে তো কোনো লাভ নেই। তখন টেলিফোন ছিল না, টেলিভিশন ছিল না, একটা টেলিভিশন চলতো। এখন 42টা টেলিভিশন চলে, নিশ্চয়ই ভালো হয়েছে। আর তখন ছবি হয়তো 100-150 ছবি হতো, এখন হয়তো ছবির নাম্বার কমে গেছে।
আমাদের সময় যেটা ছিল এখনকার মানুষের সেই সময়টা নাই। আমাদের সময় আদর্শ যেটা ছিল এখন সেই আদর্শে চলে না, কাজে একটার সাথে তার একটা তুলনা চলবে না। তুলনা চলবে না, ঠিক তাই। আচ্ছা, তারপর একটু বলতে চাই যে বাংলাদেশের যে সিনেমার বাজারটা রয়েছে সেটি অন্যান্য যে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, পাশের দেশের কথা যদি বলি, বলিউড আছে, হলিউড তো অনেক দূরের বিষয়, একদম পাশের দেশের সাথে যদি তুলনা করি, সেই তুলনায় আসলে আমাদের সিনেমার বাজারটা অনেকটাই ছোট। তো এই জায়গায় যখন আপনি একজন প্রযোজক, আপনি যখন ইনভেস্ট করেন, তখন কি আপনার কোনো ঝুঁকি মনে হয় যে আমি একটা ছোট বাজারে হয়তো ইনভেস্ট করছি, মানে প্রযোজকের জায়গা থেকে কি কখনো কোনো ঝুঁকি? এখন তো আমি প্রডিউস করছি না, এখন করছেন না, কিন্তু করছি না এই কারণের জন্য যেটা ঝুঁকি মনে করছি তাই। এখন বোধহয় 200 কি 300 সিনেমা হল আছে, কাজে বাজার ছোট ছোট হয়ে আসছে। কাজে এখন যারা প্রডিউস করে তারা কৃষ্টি সংস্কৃতিকে ভালোবেসে করে, অথবা অনেক টাকা কামাই করেছে, এটাকে খরচ করার জন্য একটা হই হুল্লোড় ফুর্তি করলাম, সেই জন্য তারা করে। ব্যবসায়িক চিন্তা ভাবনা করে খুব একটা লোকজন করে বলে আমার মনে হয় না। 2-3% করে যারা এই কালচারটাকে ভালোবেসে তারা ছবি করে। স্যার, আমরা আরও গল্প করবো, তবে আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম অনেক বিষয় সম্পর্কে, একটু যদি বলি যে আমাদের দেশের যে সিনেমা শিল্প, সেখানে ঘাটতিটা আপনার কি চোখে পড়ে? আবারও সেই দিকে একটু ফিরে আসতে চাই, কারণ যেহেতু আপনি যথেষ্ট অভিজ্ঞ একজন এই 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 শিল্পে আমাদের দেশের, তো তাই আপনার কাছ থেকে বারবার এই বিষয়টা একটু জানতে চাই, সিনেমা শিল্পের ঘাটতিটা আসলে কি? না, ঘাটতি তো এটা বলা মুশকিল এই জন্য যে আমার সময়ের যেটা ঘাটতি বলে মনে হতো, এখন তো সেটা ঘাটতি মনে হবে না। কাজে আমার সময়কে আমাকে চিন্তা করে আজকে যদি আমি বড় বড় কথা বলে যাই, তাহলে সেটা তো সঠিক হবে না। বর্তমান সময় যারা আছে তারাই বলতে পারবে ঘাটতি কোথায়। আমরা আমাদের সময়ের সাথে আমরা নিজেরা এখন যারা বেঁচে আছি তারা যদি কল্পনা করি, তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা ভালোবেসে কাজ করতাম। এখন ভালোবাসাটা চেঞ্জ হয়ে গেছে, তারাও ভালোবাসে। ভালো না বাসলে তারা এই ডেভেলপড হয়েছে কি করে, এই চ্যানেলগুলোতে এইভাবে কথা বলছে কী করে, আমি কথা বলছি রেকর্ড হয়ে যাচ্ছে কি করে। আমরা যে ক্যামেরা দিয়ে কাজ করছি সে ক্যামেরা তো আমি একটাও দেখছি না এখানে, আমরা এগুলো চিনি না, দেখি না কখনো। সাউন্ড আমাদের সাউন্ড মাইক্রোফোন উপরে ধরে বসে থাকতে হতো, তো আমরা তো ঘাটতি তো দেখছি না। ডেভেলপমেন্ট ঘাটতি যেটা হয়েছে আমাদের কাছে যদি মনে হয়, জিজ্ঞেস করা হয় একরকম বলা হবে, আর বর্তমান সময় যদি জিজ্ঞেস করে তারা বলবে যে আমাদের সময় অনেক ঘাটতি ছিল। কিন্তু ঘাটতি থাকলেও সেই সময়কার মানুষের জনপ্রিয়তা, তারকাদের জনপ্রিয়তা তো তুঙ্গে ছিল। জনপ্রিয়তা এই কারণের জন্য বেঁচে ছিল যেহেতু তখন অনেকগুলো ভাগ ছিল না। এখন তো টেলিভিশন হয়ে গেছে 40টা 42টা, আগে তো ছিল একটা, এখন 42টা ভাগ হয়ে গেল না। টেলিভিশনে প্রত্যেক দিন বিনা পয়সায় ছবি দেখতে পারি, হলে না গিয়ে ছবি দেখতে পারি। এখন অনুষ্ঠান, গান, বড় বড় গানের অনুষ্ঠান হয়, বড় বড় মেলা হয়, সেখানে গান টিকিট কেটে, অল্প পয়সা টিকিট কেটে হইচই করে সারা রাত গান শুনতে পারি। তো ভাগ হয়ে গেল না অনেকগুলো। তো দর্শক তো সেই তারাই রয়ে গেছে, যারা বয়স হয়ে গেছে তারা সরে গেছে, নতুন যারা এসছে তারা নতুন দর্শক হয়ে গেছে, তাদের জন্য তো ভাগ অনেকগুলো পথ হয়ে গেছে তাদের জন্য, কাজেই অটোমেটিক্যালি সব জায়গায় চেঞ্জ হয়ে যে ভাগের কথা বলেন, সেখানে আরেকটা ভাগের কথাও আমি একটু যুক্ত করতে চাই। এখন সিনেমা হল আর টেলিভিশনের পাশাপাশি ওটিটি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ টু সিনেমা অ্যাজ ওয়েল অ্যাজ সিনেমা যেমন চ্যালেঞ্জ ছিল, মানে টেলিভিশন যখন চ্যালেঞ্জ হয়ে গেল সিনেমার কাছে, এখন সিনেমার টেলিভিশনের চ্যালেঞ্জ মোটামুটি হয়ে যাচ্ছে ওটিটি। অ্যান্ড দিস উইল নট অলসো স্টে। একটা সময় আসবে 10 বছর বা 20 বছর পর, তখন ওটিটি প্ল্যাটফর্ম থাকবে না, অন্য কিছু চলে আসবে। পাশের দেশে বলিউডে কিংবা কলকাতায় এখনো সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় হয়ে যায় একটা নতুন সিনেমা আসলে। এই আগ্রহটা কেন আসলে আমাদের দর্শকদের মাঝখান থেকে হারিয়ে গেল? এটার মানে এটা একটু জানতে চাই, কারণ হলিউডে একই রকমভাবে সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, সেখানেও দর্শক দেখতে যাচ্ছে, বলিউডে একই চিত্র দেখা যাচ্ছে। তাহলে আমাদের দেশে এই যে সিনেমা দেখতে যাওয়ার যে একটা ঐতিহ্যই আমি বলবো একটা ছিল, ছুটির দিনে পরিবার পরিজনকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া, সেই জায়গা থেকে এখন মানুষ আসলে কেন মুখে যাচ্ছে? এটা তো একটা মাধ্যম বিনোদনের। আমি যদি তোমার কাছে জিজ্ঞেস করি যে ইন্ডিয়াতে সারা বছরে কতগুলো ছবি হচ্ছে এবং কয়টা ছবির নাম তুমি বলতে পারো? সেটা নির্দিষ্ট করে বলা মুশকিল। হ্যাঁ, কারণ তাদের তো 500 ছবি যদি হয়ে থাকে, 500 ছবি যদি হয় ওখানে, তাহলে সেখানে 10টা ছবির নাম বলা যাবে যে ছবিগুলো হিট করছে,
আর 400 ছবি তো অন্তত ফ্লপ হয়ে যাচ্ছে। Flop হচ্ছে। তারা কোথায়? সেটা তো আমরা আলোচনায় আনি না। আমরা সালমান খান, শাহরুখ খান আর আমির খান এই তিনজনের ছবির নামই আমরা বলি। আমরা শুধু আলোচনা করি যে ওখানে বহুত লোক টিকিট কেটে ছবি দেখছে, মারামারি কাটাকাটি করে ছবি দেখছে। আমাদের দেশে ওরকম বছরে একটা দুটো ছবি হয়, টিকিট কেটে মারামারি করে ছবি দেখে। আমাদের দেশে অবশ্যই ভালো সিনেমা হচ্ছে, সাম্প্রতিক সময়ে পরাণ হয়েছে, পরাণের পাশাপাশি আরও বেশ কিছু সিনেমা আমরা দেখেছি যেগুলোতে দর্শক আসলেই হলমুখী হয়েছে, কিন্তু সেটা একটা বিশেষ ওই যে যেটা আপনি বললেন যে দুই একটা সিনেমাতেই হয়, কিন্তু পর দেখা যায় আবারও সেই ধারাটা নিচে নেমে যায়, আবারও আবার কিছুদিন একটা লম্বা বিরতি দিয়ে আবার সেই সূচকটা একটু ঊর্ধ্বমুখী হয়, মানে একটু ধারাটাকে সচল রাখা। হ্যাঁ, সব জায়গায় সব দেশে এটা হয়। আমরা সব দেশে খবর সঠিকভাবে রাখি না। হিট যেটা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি, বিতর্ক করি। শাহরুখ খান 4 বছর পর্যন্ত ছবি করেনি, সব ফ্লপ বলে, কেউ বলে না। তা আমাদের দেশে হলে আমরা নিজেরা, যে বললাম প্রথমেই, আমরা নিজেদেরকে সমালোচনা করতে বেশি পছন্দ করি। আমাদের যে সেরকম ভালো ছবি যখন চলে, হ্যাঁ অমুকের ছবি চলেছে, অমুকের ছবি চলেনি। তো ও দেশেও তো এরকম অমুকের ছবি চলে, ওখানে তামিলে যদি আমরা বলি তাহলে 2-3 জন ছাড়া তো ওখানে কার কথা বলবো? ওখানে ওই রজনীকান্তের কথা বলি, ওখানে মহেশবাবুর কথা বলি, এছাড়া তো আর কারো নামই তো জানি না। ওখানে তো হাজার হাজার হিরো হিরোইন আছে, বহুত প্রদেশে ছবি হচ্ছে। ওদের দর্শক, ওদের 130 কোটি লোক, আমাদের লোক হচ্ছে 17 কোটি। ওদের সাথে আমাদের তুলনাটা আসে কেন? কোন হিসাবে আসে? আমার হিসাবে তো আসে না, কখনো আসা উচিত না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কালচারকে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জাতি হিসাবে টিকে থাকতে পারবেন না। এটাকে আপনাকে বুঝতে হবে। এটা ওরা বোঝে, আমরা বুঝি না। আমরা আরো কথা বলবো আমাদের আরেকটা ছোট্ট বিরতির পর। একটা ছোট্ট কথা আমরা শুনেছি, মানে যেমন আমরা শুনি যে কে কার ভক্ত বেশি, শাহরুখের ভক্ত বেশি না সালমান খান বেশি জনপ্রিয়, এটা নিয়ে তাদের ভক্তদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। মেসি এবং রোনালদোর ভক্তদের মধ্যেও অনেক সময় তর্ক বিতর্ক হয়ে যায়, চুলচেরা বিশ্লেষণ হয়ে যায়। তেমন আপনার ভক্ত এবং নায়ক রাজ্জাকের ভক্ত, এদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা হয়ে গিয়েছিল, এরকম একটা কথা আমরা শুনেছি। আপনার কাছেই আমরা একটা গল্প শুনছিলাম, সেটা যদি একটু দর্শকরা আমাদের সময় দুই এক সময় টেবিলের মধ্যে তো এখনো এটা নিয়ে বিতর্ক হয়, এখনো যে হয় না তা না। নদী পারাপার করা তো এখনো পারাপার করা হয়, গাড়ি এপার থেকে ওপার যায়, তখন ওই উপরের ক্লাসে যারা বসা ছিল ওখানে চাটা খেতে খেতে ওরা মারামারি করছিল। আমরা পরে পেপারে যেটা দেখলাম সেটা হচ্ছে সোহেল রানা এবং রাজ্জাকের ভক্তদের মধ্যে মারামারি, 3 জন আহত হয়ে হাসপাতাল। এইটা শুনে ভালোও লাগলো, খারাপও লাগলো। খারাপ লাগলো এই কারণের জন্য যে তারা হাসপাতালে গেছে, এটা শুনে খারাপ লাগলো। কার কোন ভক্ত সেটা তো আর জানি না। আর ভালো লাগলো এই জন্য, আচ্ছা মারামারি হচ্ছে আমাদেরকে নিয়ে, ভালো। ছোট একটা দেশ আমাদের, তখন তো আমাদের দেশের বাইরে আর আমাদের কেউ চিনত না। কিন্তু আপনারা আসলে আমাদের কাছে পৃথিবীর মতোই, কারণ আপনারা আমাদের চলচ্চিত্র জগৎকে এতটা দিয়েছেন যে আপনাদের অবদান কোনো মতে অস্বীকার করার নয়। বাংলা চলচ্চিত্রে এতটুকু আপনাদের অবদান। তো আচ্ছা, আমরা তো চলচ্চিত্র নিয়ে অনেক কথা বলছিলাম, যেহেতু ঈদ আয়োজন, একটু ছোট ঈদ নিয়ে একটু কথা বলতে চাই। ছেলেবেলার ঈদের কথা কি মনে আছে এখন? এখন ঈদের আনন্দ যখন বলা হচ্ছে, ঈদের আনন্দ, আসলে ঈদের আনন্দ আমাদের কাছে এখন আর নেই। আচ্ছা, আমার কাছে মানে আমার বয়সের, আপনার কাছে আছে, আমার নেই। কারণ বয়স যখন হয়ে যায়, যখন তার উপরে সমস্ত ফ্যামিলি বা আত্মীয় স্বজন সমস্ত কিছু ডিপেন্ড করা শুরু করে, তখন তার ঈদটা করা একটা দায়িত্বের মধ্যে হয়ে যায়। নিজে প্যান্ট শার্ট কিনুক আর না কিনুক, স্ত্রীর জন্যে, ভাইয়ের জন্যে, বোনের জন্যে, স্ত্রী যতক্ষণ না হয়, স্ত্রী হলে স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, তাদেরকে দিয়ে তারা খুশিতে থাকে, অ্যান্ড উই গেট দ্য প্লেজার। আমাদের আনন্দটা হচ্ছে ইনডাইরেক্ট আনন্দ। আমরা আনন্দ পাই যখন আমার বাচ্চাকে দিই আমি, সে যখন দৌড়ে আমার বুকের মধ্যে এসে পড়ে, আই গেট দ্য প্লেজার। এইটা হচ্ছে আমার আনন্দ। আর আমার আনন্দ যেটা ছিল যখন আমি ছোট ছিলাম, যখন ছোটোবেলা ছিলাম, ঘুম থেকে উঠেই গোসল টোসল করি, দৌড়াতাম নামাজ পড়ার জন্য, নামাজ পড়েই এসে সবাইকে সালাম দেওয়া শুরু করতাম। আর তখন বাইরে গিয়ে চানাচুর বিক্রি হতো, আর কাঠিটা ডাটার মধ্যে আইসক্রিম থাকতো। আচ্ছা, একটা দুটো রঙে থাকতো, একটা হতো সাদা, একটা হতো লাল। লালটার দাম হচ্ছে 2 পয়সা, আর সাদাটার দাম ছিল 1 আনা।
বোধহয় এইরকম। ওই পয়সা, ওই 1 টাকা পেতাম, ওই 1 টাকা ভাই বোনরা নিয়ে সবাই লাফালাফি করে যেতাম। নতুন ড্রেস যেটা পরে নিয়ে আসতো সেটা পরেই কারটা ভালো, কোনটা সুন্দর, আবার সে দেখা অন্যকে, নিজেকে দেখার চেয়েও অন্যকে দেখা যায় যে এইটা আমারটা সুন্দর না, ও আবার তারটা দেখাতো। এইটা ছিল তখনকার আনন্দ। এখন তো আর ঈদ আনন্দ নেই, এটা একটা এখন আনুষ্ঠানিকতা হয়ে গেছে। যখন আপনি তারকা হয়ে গেলেন, আপনাকে দেশের সব মানুষ চেনে, আপনি জনপ্রিয় ব্যক্তি, হাটে গিয়ে গরু কেনা না, কি হয়েছে? এটা আমি কিনতে পারি না। আচ্ছা, আমি কিনতে পারি না। এখন অবশ্য গত 5-6 বছর পর্যন্ত হয়তো যেতে পারি, এর আগে যেতে পারতাম না, যাওয়া যেত না। গেলে পরে গরু রেখে আমাকে গরুর মতোই চতুর্দিকে ঘিরে ধরতো, আমি তখন আমি গরু হয়ে যেতাম আর কি সবার কাছে। তো এই যে এখন যাচ্ছেন, বলছেন যে এখন হয়তো 5-6 বছর ধরে একটু একটু যেতে পারছেন, তো এখনো তো সেইভাবেই তো ঘিরে ধরে, এখনো তো এখন ঘিরে ধরে, এখন ঘিরে ধরলেও ঠিক ঠিক আগের মতো সেই উচ্ছ্বাস নিয়ে গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, মানে একজনের উপরে আরেকজন ঝাঁপিয়ে পড়ে। এখন যারা দেখে তারা বয়স্ক ব্যক্তি, ইয়াং যারা তারা ঠিক অতটা কাছে আসে না। তারকাদের দেখলেই সবাই ভিডিও করছে, সেলফি তুলছে, রিলস বানাচ্ছে, সেটা আপলোড দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যখন তারকা ছিলেন তখন তো হাতে হাতে স্মার্টফোন, কেন সাধারণ ফোনটুকু ছিল না। সেই সময় আসলে তারকারা, ভক্তরা যখন আসতো তারা হয়তো কাগজ কলম নিয়ে আসতো, অটোগ্রাফ তখন শুধু সাইন নিত। হ্যাঁ, যতটুকু পারতাম ততটুকু দিতাম, আমরা ফিরিয়ে দিতাম না। আমরা ভক্ত যারা আমাদের কাছে, আমি ভক্ত শব্দটা ব্যবহার করি না, যারা আমাদেরকে ভালোবেসে আসতেন তাদেরকে তো আমরা যখন দেখতাম যে আর পারি না, তখন হয়তো বলতাম যে একটু সরেন, বা ধাক্কা দেওয়ার চেষ্টা করতাম। তাছাড়া তো ওদেরকে নিয়েই তো আমাদের বেঁচে থাকা, ওদের হৃদয়ের মাঝেই তো বেঁচে থাকা। আজও যে আজকে 5 বছর 6 বছর পর্যন্ত আমি ছবি করি না, আজও যে বেঁচে আছি, বা আজও আপনারা আমাকে ডাকছেন, সম্মান করছেন, ভালোবাসা দিচ্ছেন, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মৃত্যুর আগে তো আমি ভাববো যে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, যে মানুষ এখন আমাকে ভালোবাসে, মানুষ এখনও আমাকে জানে এবং মানুষ আমাকে সম্মান করে। আমি এইটুকু নিয়েই আমি তো সৃষ্টিকর্তার কাছে চলে যেতে চাই, এর চেয়ে বেশি কিছু আর চাই না। বাসার ঠিকানায় বেনামি কোনো উপহার এসেছে কখনো, কোনো ভক্তদের বেনামি উপহার? একটা ছেলে আছে, ও ক্লাস 8-এ যখন পড়তো তখন আমার সাথে প্রথম আমি ছবিতে অভিনয় করি। ও তখন ওই বাসা থেকে পয়সা টয়সা নিয়ে এতটুকু ছোট্ট একটা কেক নিয়ে আসতো। আচ্ছা, আজকে 40 বছর 42 বছর হয়ে গেছে, সে এখন লয়ার, 3টা লঞ্চের মালিক। ওর ফ্যামিলি লঞ্চের ব্যবসা করে, 3-4টা লঞ্চের মালিক, বহুত বড় লোক। কোনো দিন আসে না, কিন্তু একদিন আমার জন্মদিন যেদিন, সেদিন 11টা থেকে 12টার মধ্যে ও আসবেই। আপনাকে যারা ভালোবাসে, যারা আপনাকে মনে রেখেছে এবং রাখছে এখন পর্যন্ত এবং রাখবেও, তাদের উদ্দেশ্যে আপনার ছোট্ট কিছু কথা। আমি শেষ সেই অচেনা দেশে চলে যাওয়ার সময় পরে যারা শুনবেন তারা যেন এই কথাটুকু বলেন যে লোকটা ভালো ছিল, ব্যাস, আর কিছু চাই না আপনাদের কাছে, শুধু এইটুকু বলবেন। এবং এইটুকুই আশা করব আপনাদের কাছ থেকে, যে দুটো শেষ সময় বললাম সে দুটোকে নিয়েই আপনারা যদি একটু চিন্তা করে ভাবেন এবং ভাবনা করে যদি এটা করেন, তাহলেই আমি সবচেয়ে খুশি হব। ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এত কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আবারও ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, সবাইকেই ধন্যবাদ, এবং সবাইকেই আমার তরফ থেকে আমার মতো করে ঈদ মোবারক। আর আপনাদেরকে জন্য বলছি যে আমার অল্প বয়স যখন ছিল, সেই বয়সে যে আনন্দ করেছি, সেই ধরনের ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ। দর্শক, আজ আমাদের আমন্ত্রিত অতিথির কথা ধরেই আসলে বলতে হয় যে দিন শেষে ভালো মানুষ হতে হবে, কারণ যখন আমরা সবাই ভালো হব তখন পৃথিবীটা আমাদের কাছে স্বর্গ হয়ে উঠবে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ঈদ এখন আনন্দের আয়োজন। দেখতে থাকুন এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/ekontv-তে।